Hello friends, how are you? This is your educator অরিজিৎ বাসু চৌধুরী। তো আজ আমি তোমাদের এখানে আলোচনা করব অ্যাটর্নি জেনারেল অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, গতকাল চলো আমি আগে পিডিএফটা আগে আপলোড করে নিই সব থেকে ফার্স্ট অফ অল। চলো, তো দেখো চলো, তো এখানে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো অ্যাটর্নি জেনারেল। ওকে, তো ইন্ডিয়ান পলিটি আলোচনা করব। তো প্রথম ক্লাস, সর্বপ্রথম তোমাদেরকে বলি, প্রথম ক্লাস তোমাদের ফিডব্যাক সত্যি খুব ভালো লেগেছে, প্রচুর স্টুডেন্ট দেখেছো, সবাই ফিডব্যাক দিয়েছো, লাইক দিয়েছো। আর অবশ্যই করে যদি তোমাদের, আমি বারবার বলছি, যারা ক্লাস দেখছো, যারা যদি তোমাদের মনে হয় ক্লাসটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সত্যি এক্সামের জন্য, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, অবশ্যই করে এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? অ্যাজ মাচ অ্যাজ পসিবল লাইক দেবে। অবশ্যই তোমাদের কেমন ফিডব্যাকটা অবশ্যই লিখবে, ফিডব্যাকটা খুব গুরুত্বপূর্ণ। ফিডব্যাকটা লিখলে ওকে, তারপর তুমি কী করলে, শেয়ার করলে, ঠিক আছে? এবং এবং পাশাপাশি তোমরা আনএকাডেমি থেকেও, আনএকাডেমি তোমরা নিশ্চয়ই জানো, আনএকাডেমি এডুকেটার লার্নার অ্যাপ, দেখতেই পাচ্ছ আনএকাডেমি লার্নার অ্যাপ। সিম্পল, তোমাদের বাড়িতে দেখো, বাড়িতে ইন্টারনেট ব্রডব্যান্ড আছে, বা তোমার মোবাইল ফোনে ইন্টারনেট আছে, সমস্ত স্মার্টফোনে ইন্টারনেট তো আছেই অ্যাভেলেবেল। তুমি কী করবে, সিম্পল প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লার্নার অ্যাপ, ঠিক আছে, লার্নার অ্যাপটা ডাউনলোড করবে। করে নিয়ে তুমি কী করবে, ফোন নাম্বার, প্রথমে ফোন নাম্বার, তুমি ফোন নাম্বারটা দিলে 1 2 3 4, ধরো তোমার ফোন নাম্বার, প্রথমে ফোন নাম্বারটা তুমি সাবমিট করলে, সাবমিট করলে তোমার একটা ওটিপি যাবে, লগ ইন করলে, ফার্স্ট হয়ে গেল। ওকে, সেকেন্ড অ্যাটেম্প করবে তুমি ইমেল আইডি, রেকগনাইজ ইমেল আইডি, এইভাবে তুমি লগ ইন হয়ে গেল, ওখানে ওটিপি আসবে, তুমি প্রপার ওয়ে দেখতেই পাবে পরপর রয়েছে। এবার তুমি কী করবে, WBPSC একটি গোল আছে, ঠিক আছে, WBPSC গোল, সেই গোল তোমরা যদি যাও দেখবে, WBPSC গোল গেলে তোমরা আমার ক্লাস অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করবে, ঠিক আছে? সিম্পল, এটুকু হবে। সমস্ত ক্লাস ডেলি আমি ক্লাস নিই, যারা আনএকাডেমি অনেক পুরনো স্টুডেন্ট আছে যারা ক্লাস করছে, এবং যারা নতুন স্টুডেন্ট আছে যারা ইউটিউবে প্রথম দেখছো, তারাও তোমরা দেখতে পারো। সিম্পল, তোমরা অরিজিৎ সার্চ করলে ডেলি আমি স্পেশাল ক্লাস নিই 11টা থেকে 12টা, রাত্রি 9টা থেকে 10টা, ডেলি রাত 9টা থেকে 10টা স্পেশাল ক্লাস, এবং দুপুরবেলা ক্লাসের ক্লাস। ওকে, তো চলো আর সময় নষ্ট করবো না, আমরা আলোচনা শুরু করি। তো ইন্ডিয়ান পলিটি আর অ্যাপ ডাউনলোড করে নাও, তোমাদের প্রসেসও বলে দিয়েছি, ঠিক আছে? এবং শুধু আমার কেন, তুমি এই মধ্যে 60+ এডুকেটার এসে ক্লাস পাবে, 60+। এখানে পলিটির 4-5 জন টিচার্স আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত সাবজেক্ট ঘরে বসে তোমার করতে যেতে হচ্ছে, ঘরে বসে তুমি প্রিপারেশান নিতে পারো। তো অবশ্যই স্পেশাল ক্লাসে অবশ্যই কালে চলে এসো, এবং তোমাদের জন্য নতুন ফিচার এসে গেছে, যারা অ্যাপ ডাউনলোড করে নেবে এবং তোমরা ঘরে বসে মক দিতে পারবে। সমস্তই পরে আলোচনা করবে এই সমস্ত বিষয়। চলো এবার আমি আলোচনা শুরু করি, তারপরে আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। আর ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। চলো খ্যার, আমরা আলোচনা শুরু করি ইন্ডিয়ান পলিটি, তারপরে এগুলো আমরা শেষের দিকে আলোচনা করব। দেখো, ইন্ডিয়ান পলিটি, কালকে তোমাদের কি বললাম, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, সলিসিটর জেনারেল, এদের কী ভূমিকা আছে, কী কার্যকারিতা। আমি বেসিক ফান্ড, দেখো 1 2 3 4 করে থাকে, পার্ট 1 অলরেডি কনস্টিটিউশনাল বডি ডিফারেন্ট পড়িয়ে দিয়েছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি, ওটা তো দেখেই নিচ্ছ। আশা করি তোমাদের আইডিয়া হয়েছে এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, নো ডাউট। কারণ তোমরা দেখেছো 76 নম্বর ধারায় পার্ট 5-এ রয়েছে, পার্ট 5, ফার্স্ট অফ অল মনে রাখো, পার্ট 5 76 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হবেন। কনস্টিটিউশনাল বডি, সিম্পল অ্যাজ দ্যাট, আর কিচ্ছু তোমাদের মনে রাখতে হবে না, এটা কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক প্রতিষ্ঠান, ঠিক আছে? ইন্ডিয়ার হাইয়েস্ট লিগাল ল অফিসার, হাইয়েস্ট লিগাল ল অফিসার, কেন্দ্রীয় সরকারের পক্ষে, কেন্দ্রীয় সরকারের হয়ে সওয়াল করে। ভারতবর্ষের যে কোনো আদালতে ইনি প্রেজেন্ট থাকতে পারেন, ভারতবর্ষের যে কোনো অধিবেশনে তিনি থাকবেন, কিন্তু ভোট দেওয়ার তিনি পাওয়ার নাই। আমরা পড়বো সব ডিটেলসে পড়বো, ডোন্ট ওয়ারি,
ক্লাস যখন করছো সব কিছু ইনফরমেশন পাবে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড দ্য টার্ম অফ কে কে ভেনুগোপাল। তোমরা জানো এটা একটু ডেটার জন্য, একটু সি এর জন্য মনে রাখবে। আমি তোমাদের একটা কথাই বলি, পলিটির জন্য তোমরা লক্ষ্মীকান্ত পড়ো, ডিডি বাসু পড়ো, আমি তো পলিটিতে পড়াচ্ছি, প্লাসে আমি আছি, অনেক ভালো ভালো রিনাউন্ড টিচার আছেন এখানে, ঠিক আছে, প্রসিদ্ধ টিচার আছেন, হ্যাঁ, তোমরা দেখতেই পাবে, ঠিক আছে, যেমন আমাদের ইউটিউবে রাহুল স্যার ক্লাস নিচ্ছেন, ওনার ক্লাসে তুমি দেখতে পারো। চলো দেখো, আচ্ছা, কে কে ভেনুগোপাল, হ্যাঁ, তো মনে রাখতে হবে কে কে ভেনুগোপাল, কে কে ভেনুগোপাল এখন অ্যাট প্রেজেন্ট কিন্তু মনে রাখতে হবে তিনি অ্যাটর্নি জেনারেল, নিউজেও থাকে অ্যাজ অ্যাটর্নি জেনারেল ফর 1 ইয়ার। দেখবে তোমরা একটা কথা প্রায়শই শুনবে, কে কে ভেনুগোপালের রিসেন্ট ইস্যু কি, একটা আমরা 2-3টা ঘটনা ইনসিডেন্ট তোমাদের মনে রাখতে হবে। কী কী ইনসিডেন্ট? রিসেন্টলি তোমরা নিশ্চয়ই দেখেছো কন্টেম্প অফ কোর্ট, দুটো কোর্ট দেখো, দু রকম কন্টেম্প, একটা সিভিল কন্টেম্প, একটা ক্রিমিনাল কন্টেম্প্ট। সিভিল ধরো সুপ্রিম কোর্ট কোনো রায় দিল, সেটা ধরো তার সেই রায়টা কেউ বিকৃত করলো বা কেটে সেটা সুপ্রিম কোর্টে করলো, এটা ক্রিমিনাল না সিভিল, ঠিক আছে, এটা কোনো ইস্যু হবে না। কিন্তু সাপোজ ধরো কালকে একটা রায় বেরোলো, সেই রায়টাকে আমি কী করলাম, আমি আমার মত রাখলাম বা একটা এমনভাবে আমি ওটাকে ইন্টারপ্রেট করলাম, হয়তো সুপ্রিম কোর্টে কন্টেম্পটই করলাম, তখন কী হবে, ভেনুগোপালের কী ভূমিকা আছে? আমি যদি ধরো আমি করলাম, তাহলে আমার এগেনস্টে কেউ না কেউ মামলা করবে, তাহলে কী করবে, মানহানি, মানে কন্টেম্প অফ কোর্ট, মানহানি বলবো না, কন্টেম্প অফ কোর্ট জারি করবে। তখন কি করবে, ধরো আমার এগেনস্টে একজন ব্যক্তি ভেনুগোপালের কাছে যাবে, ভেনুগোপাল যদি পারমিশন দেয় তাহলে কিন্তু কন্টেম্প অফ কোর্ট আনা যায়। রিসেন্টলি তোমার নিউজও দেখেছো, রিসেন্ট নিউজে একজন ফিল্মস্টার, একজন সাংবাদিক না করে দিল, না, যেগুলো তার, দেখো আমার বক্তব্য, আমার স্পিচ থাকতেই পারে, একটা জাজমেন্ট হয়েছে, আমি বলতেই পারি একটা আমার, দেখো তুমি জাজমেন্টে তুমি সমালোচনা করো, কিন্তু সমালোচনার মধ্যে যেন ডিসেন্ট থাকে, নম্রতা থাকে, ঠিক আছে, এখতিয়ার উল্লঙ্ঘন করো না, যেন মানে সমালোচনা যেন না যেন এমন না কারো বিশ্বাসে আঘাত লাগলো বা তুমি স্ক্যান্ডালাইজ করলে, এই কথাটা খুব ইউজ হয় ক্রিমিনাল কন্টেম্পটের ক্ষেত্রে, এগুলো হবে না। যাই হোক, হোয়াট এভার, এগুলো আমরা পরে আলোচনা করবো, এইভাবে পড়তে হবে। The central government has extended the term of K.K. Venugopal as Attorney General for 1 year. Venugopal at present পরীক্ষায় দেয় বর্তমান ভেনুগোপাল কে বা বর্তমান অ্যাটর্নি জেনারেল কে, তো আমরা পেয়ে গেলাম কে কে ভেনুগোপাল। ভেনুগোপাল was appointed the 15th Attorney General of India in 2017. Clear? He succeed মুকুল, দেখো এটা স্টোগি, তাহলে তিনি কি কাকে, তিনি কার পরে তিনি এসছেন, মুকুল রাস্তোগি, হু ওয়াজ অ্যান এজি, হু ওয়াজ এজি ফ্রম 2014 to 17, ঠিক আছে, আর 17-এ কে এলেন, ভেনুগোপাল, কে ভেনুগোপাল। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, তাহলে আমরা কাকে ক্লিয়ার করতে পারলাম তো, সাকসিড। চলো, অ্যাট প্রেজেন্ট the Attorney General of India is a part of Union Executive। দিতেই পারে পরীক্ষায় অনেক রকম প্রশ্ন দেয়, which part is related with Attorney General, which article is related with Attorney General। আর পরীক্ষা খুব ফেভারিট প্রশ্ন ডব্লিউবিসিএস পরীক্ষায় বা যে কোনো সরকারি পরীক্ষায়, যে কে একজন, চারজন নাম দিলে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল বা আরও 3টে অপশান দেবে, 3টে অপশান দিল, যে এর মধ্যে কোন ব্যক্তি যে কোনো কক্ষে পার্টিসিপেট করে কিন্তু ভোট দেওয়ার অধিকার নাই, তখন তুমি লিখবে অ্যাটর্নি জেনারেল। এগুলো দেয় বিভিন্ন রকম প্রশ্ন, আমি আলোচনা করবো প্রশ্ন অবশ্যই, একটু ডেসক্রিপটিভ পড়িয়ে নিয়ে। দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইজ এ পার্ট অফ ইউনিয়ন এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাটর্নি জেনারেল ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার ইন দ্য কান্ট্রি। তাহলে তুমি বাংলায় কী হবে, দেশের সর্বোচ্চ আইনি পদ, হাইয়েস্ট অফিসার অফ ল। ক্লিয়ার? কনস্টিটিউশনাল বডি, আর্টিকেল 76 of the Constitution provides for the office of Attorney General of India। তাহলে 76 নম্বর ধারায় কি বলছে, তা 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল কথা বলা হচ্ছে এবং রাষ্ট্রপতি কর্তৃক, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হচ্ছে। তাহলে এখানে তুমি কতগুলো পয়েন্ট পেলে, প্রচুর, এখানে মোটামুটি তুমি অনেক কটা পয়েন্ট পেলে তোমরা,
পয়েন্ট নম্বর 1, পয়েন্ট নম্বর 2, পয়েন্ট নম্বর 3 ক্লিয়ার? আমি ক্লিয়ার করতে পারলাম? চলো, অবশ্যই যদি না বুঝতে কমেন্ট সেকশনে বলবে। এবার আমি আসবো এলিজিবিলিটি, অ্যাপয়েন্টের যোগ্যতা। খুব ইন্টারেস্টিং পার্টটা। অ্যাটর্নি জেনারেল ইজ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অন দ্য, এই হলো আসল প্রশ্ন। অ্যাটর্নি জেনারেল appointed by president on the advice of the government. ম্যাক্সিমাম বইতে লেখা আছে যে অ্যাটর্নি জেনারেল ইজ অ্যাপয়েন্টেড বাই, চলো, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। কিন্তু মনে রাখতে হবে কার অ্যাডভাইস? গভর্নমেন্টের। দেখো, অ্যাটর্নি জেনারেল এই পোস্টটাকে নিয়ে অনেক রকম তুমি দেখবে, অনেক অ্যাটর্নি জেনারেল অনেক দেখবে, আমি পরে পড়বো যে অনেক রকম প্রোস অ্যান্ড কনস বলা হয়। দেখো, কিছুটা তুমি দেখ কনস্টিটিউশনাল বডি, দিস ইজ কনস্টিটিউশনাল বডি, কিন্তু তুমি দেখো একটা গভর্নমেন্টের যেন একটা ইনভলভমেন্ট দেখে গভর্নমেন্ট। দেখো, এগুলো আমরা ধীরে ধীরে আমরা যত আমরা এগোবো তত আমরা এগুলো সম্বন্ধে আরও জানতে পারবো। কিন্তু মনে রাখবে অ্যাটর্নি জেনারেল একটি কনস্টিটিউশন, মানে সাংবিধানিক নিরপেক্ষ বডি, সাংবিধানিক প্রতিষ্ঠান। অ্যাটর্নি জেনারেল যদি কোনো কিছু টেনিওর, টাইম ডিউরেশন, টেনিওর যদি চেঞ্জেস আনতে হয়, তাহলে সুপ্রিম নো সংবিধান, দেখেছ, সংবিধান সংশোধন করতে হবে। কারণ তুমি বইয়ের পাতায় তুমি অ্যাটর্নি জেনারেল পার্টটা তুমি পাচ্ছ সংবিধান সংশোধনের মাধ্যমে, লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট, ক্লিয়ার? পার্লামেন্ট। একটা তাহলে বুঝে গেলাম আমরা, অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট বাই প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য গভর্নমেন্ট। অ্যাটর্নি জেনারেল, এটা একটু দেখে নেবে, সি অর হি। অ্যাটর্নি জেনারেল যদি মেল হয় তাহলে হি, ফিমেল হতে পারে সি, হতেই পারে। অ্যাটর্নি জেনারেল মহিলাও হতে পারে। তো এগুলো একটু কিন্তু মনে রাখবে, তোমরা সময় হি করবে না। কারণ দেখো, পরীক্ষায় কিন্তু সি অর হি যদি ডেসক্রিপটিভ লেখো বা ইন্টারভিউতে যদি প্রশ্ন দেয়, সি অর হি মাস্ট বি এ পার্সন হু ইজ কোয়ালিফাইড, পয়েন্ট টু বি নোটেড, যোগ্যতা, টু বি অ্যাপয়েন্টেড এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। কি বলছে? তাকে যেন তার যোগ্যতা সুপ্রিম কোর্টের জাজের মতো হয়, সমতুল্য। হি মাস্ট বি, কারণ তিনি হলেন ভারতের সর্বোচ্চ লিগাল অফিসার, আইনি পোস্ট, দেশের সর্বোচ্চ আইনি পদ। সি অর হি মাস্ট বি আর সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তিনি ভারতীয় নাগরিক হবে। পয়েন্ট নাম্বার 1, দেখো তোমাকে আমি পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2 করলে বুঝতে পারবে। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার and must have been a judge of high court, পয়েন্ট নাম্বার 3টা কিন্তু গুলোয়, must have been a judge of some high court, some মানে any high court, কলকাতা হাইকোর্ট হতে পারে, কানপুর হাইকোর্ট হতে পারে, এলাহাবাদ হাইকোর্ট হতে পারে, মহারাষ্ট্র হাইকোর্ট হতে পারে, হোয়াট এভার, সাম হাইকোর্ট ফর 5 ইয়ার। তাহলে তিনি জাজ ছিলেন, জজ সাহেব ছিলেন 5 বছর। কোন কোর্টে? যে কোনো কোর্টে ভারতবর্ষে। 1 or more হাইকোর্ট হতে পারে, 1 বা 1 এর অধিক, 5 বছর করলেই হলো। অ্যান অ্যাডভোকেট অফ সাম হাইকোর্ট, কি বলছে? অর অ্যান অ্যাডভোকেট যদি তিনি হন হাইকোর্ট, কত? ফর 10 ইয়ার্স। অরটা কিন্তু মনে রাখবে, ইমিনেন্ট জুরি ইন দ্য ওপিনিয়ন অফ দ্য প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতির মতে আইনে তিনি বিশেষজ্ঞ। তাহলে কি কোয়ালিফিকেশন পেলাম? সি অর হি মাস্ট বি, তাহলে কি সুপ্রিম কোর্টে জাজের মতো হবে তার কোয়ালিফিকেশন। তাহলে সিটিজেন হতে হয় ফার্স্ট ক্রাইটেরিয়া, সেকেন্ড 5 বছর হাইকোর্টের জাজ, 3 নম্বর কি হাইকোর্টের 10 বছর অ্যাডভোকেট, এবং 4 নম্বর ইমিনেন্ট জুরি। কার অনুযায়ী? কার মত অনুযায়ী? প্রেসিডেন্টের মত। এইবারে যে পয়েন্টটা হবে এটা হলো অ্যাপয়েন্টেড। এবার আসবে টার্ম অফ দ্য অফিস। টার্ম নট ফিক্সড বাই দ্য কনস্টিটিউশন, সংবিধানে ফিক্সড করা নেই, ঠিক আছে? রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত, সংবিধানে নির্দিষ্ট করা নাই, ঠিক আছে? এবার ধরো, এবার এলো রিমুভাল। তাকে যদি ধরো তাকে
শোনাতে হতেই পারে, হতে পারে তার এগেন্স্ট যদি করাপশান চার্জ আসে, হতেই পারে না। তো সংবিধানের প্রসিডিওর আছে, এটা তো কিন্তু সব কিছুর প্রসিডিওর, এটা হলো সাংবিধানিক প্রতিষ্ঠানের একটা প্লাস পয়েন্ট, সব কিছুর একটা প্রসিডিওর আছে, ঠিক আছে। প্রসিডিওর অ্যান্ড গ্রাউন্ড অন দ্য রিমুভাল অ্যাটর্নি জেনারেল আর নট স্টার্টেড ইন দ্য কনস্টিটিউশন, বাট মনে রাখতে হবে তার যে দেখো তার যে সময়কাল সংবিধান নির্দিষ্ট করা নেই। প্রসিডিওর কি প্রসেসে কোন গ্রাউন্ড দিয়ে তাকে রিমুভ করা হবে, ঠিক আছে, এটা সংবিধানে লেখা নাই। তাহলে কি সি অর হি, এই পয়েন্ট টু বি নোটেড, সি অর হি হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। কি বললাম? ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট। ক্লিয়ার? মে বি রিমোট বাই প্রেসিডেন্ট অ্যাট এনি টাইম। তাহলে কি আমি বুঝতে কি পারলাম? অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখবে। তাহলে কি জানলাম? পয়েন্ট নাম্বার 1 আমি কি জানলাম? পয়েন্ট নাম্বার 1 জানলাম অ্যাটর্নি জেনারেল কে, বর্তমান অ্যাটর্নি জেনারেল কে, প্রিভিয়াস অ্যাটর্নি জেনারেল কে ছিলেন। অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক যদি আর্টিকেল যদি দেখে তুমি অ্যান্সার করে গেলে, ঠিক আছে। এগুলো সব আমি পড়িয়ে দিয়েছি, আনএকাডেমি প্লাসে আমি সব পড়িয়ে দিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট, এলিজিবিলিটি, ওকে আমি জানলাম। ক্লিয়ার করতে পারো, আমি জানলাম। তার সমস্ত যোগ্যতা আমি জানলাম। টেনিওর, টার্ম অ্যান্ড কন্ডিশন আমি জানলাম। রিনিউয়াল প্রসিডিওর জানলাম। পয়েন্ট নাম্বার 4, ডিউটি অ্যান্ড দ্য ফাংশন। এটাই হলো মানে কি বলবে, কার্যক্ষমতা, মানে ক্ষমতা ও কার্যাবলী, যেটাকে আমি এক কথায় বলি, খুব গুরুত্বপূর্ণ। টু গিভ অ্যাডভাইস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, টু গিভ অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারকে তিনি অ্যাডভাইস দিতে পারেন আপন সাচ লিগাল ম্যাটার। লিগাল মানে আইনত পরামর্শ। আমরা লিগাল মানে অনেক কথা মনে করি, বুঝতে পারি না আমরা লিগাল। দেখো তুমি যখন কোর্টে যাচ্ছ, তুমি গিয়ে বলবে না আমি আপনার কাছে সাজেশন চাই, না আমি আপনার কাছে লিগাল অ্যাডভাইস দিচ্ছি। লিগাল টিম মানে উকিল, লিগাল উনি উকিলের কাছে লিগাল অ্যাডভাইস দেওয়া, তাই না? তো হুইচ আর রেফার টু হিম অর হিম বাই দ্য প্রেসিডেন্ট, মানে ভারত সরকারকে আইনি পরামর্শ দেবে, রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আইন তিনি পালন করবেন। এবারে কি দেখো, টু পারফর্ম সাচ আদার ডিউটি অফ লিগাল ক্যারেক্টার দ্যাট আর অ্যাসাইন টু হিম অর হার প্রেসিডেন্ট। তাহলে বুঝতে পারছো তিনি কি করবেন? সুপ্রিম কোর্টে ভারত সরকার, তিনি সমস্ত কিছু সুপ্রিম কোর্ট মানে যে কোনো ভারত সরকার হয়ে সওয়াল করে, এটা আমি তোমাদের পরে একটা বলবো। টু পারফর্ম করবে সমস্ত ডিউটি, লিগাল সমস্ত ডিউটি, যেটা তুমি জানো তাকে ক্ষমতা আসছে প্রেসিডেন্ট, তুমি জানো সাংবিধানিক প্রতিষ্ঠান তো অবশ্যই তিনি অ্যাপয়েন্টমেন্ট করছেন প্রেসিডেন্টের কাছে, তাই না? তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। টু পারফর্ম সাচ আদার ডিউটি অফ এ লিগাল ক্যারেক্টার, আইনি পরামর্শদাতা, আইনি সহায়তা করবে। দ্যাট আর অ্যাসাইন কে করেছে? টু হিম হার, কে দিয়েছে? বাই, কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। পয়েন্ট নাম্বার 1, টু অ্যাপিয়ার অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষে যদি কেউ যদি সওয়াল করে, তাহলে তিনি কিন্তু কে যাবেন? অবশ্যই তিনি যাবেন গভর্নমেন্ট। ধরো আমাদের ধরো একটা সুপ্রিম কোর্টে একটা মামলা গেল, হতে পারে দেখবে সাধারণত আমি বললাম এই একটা অর্গানাইজেশন ধরলো বা কোনো একজন ব্যক্তি ভার্সাস গভর্নমেন্ট, এরকমই তো স্টেট লেখা থাকে, স্টেট, ঠিক আছে। এগুলো প্রায়শই তুমি দেখবে এই যে স্টেট কথাটা লেখা থাকবে, স্টেটে যদি হয় মানে ইউনিয়নের ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টে যায়, যদি এখানে কিন্তু বেণুগোপাল থাকবে মেন ব্যক্তি, হাইয়েস্ট, তিনি গভর্নমেন্ট, তিনি সওয়াল করবে। টু অ্যাপিয়ার অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট ইন অল কেস ইন দ্য সুপ্রিম কোর্ট or in any case in high court in which government of India is concerned. গভর্নমেন্ট যদি কোনো এতে যদি রিলেট থাকে, তাহলে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে কোনো মামলা এলো, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পার্টি আছে, তখন কি হবে? তোমরা জানো কোর্টের ভাষায় কথাটা ইউজ হয়। তখন কি হবে? সরকার পক্ষে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ হয়ে আসবেন আমাদের বেণুগোপাল, রাজ্যে তো যদি থাকে ওখানে পার্টি, তাহলে রাজ্যের হয়ে থাকবেন রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল, সিম্পল অ্যাজ দ্যাট।
বুঝলে, কোনো মামলা উঠলো কেন্দ্রীয় সরকারের তো আসবে না, কেন্দ্রীয় সরকার হয়ে ধরো কোর্টে যদি আমার এগেনস্ট আমার নামে যদি কেস হয়, নিশ্চয় আমি তো থাকবোই মানে এখানে, কিন্তু আমার হয়ে কে করে দেবে? আমার উকিল। যদি আর যিনি মামলা প্রথম করে মানে ধরো অ্যাকিউজ হলো যিনি ভিকটিম, পাবলিক প্রসিকিউটর, সবাই তুমি জানো, অত তোমাদের এখন জেনে লাভ নেই, যখন আমরা জুডিশিয়ারি পড়াবো তখন পড়বে। মানে সুপ্রিম কোর্টে ভারত সরকারও হয়ে তিনি সওয়াল করতে পারেন, ঠিক আছে? এবং 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 অ্যান্ড to represent the government of India in any reference made by the President to the Supreme Court under 143 মানে কি বলছে 143 নম্বর ধারা অনুযায়ী বিভিন্ন মামলা 143 নম্বর অনুযায়ী বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টে প্রতিনিধিত্ব করবেন আমাদের কে বলো? অ্যাটর্নি জেনারেল। To represent the government of India in any reference made by the president, অবশ্যই প্রেসিডেন্ট কথা বারবার আসবে, to the Supreme Court under 143 কি বলছে পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু কনসাল্ট দ্য সুপ্রিম কোর্ট অফ দ্য কনস্টিটিউশন। তো এখানে কিন্তু মনে রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাটর্নি জেনারেলের ভূমিকা থাকে, তো রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এগুলো তোমাদের জানতে হবে। মানে 100 তাহলে ভারত বিভিন্ন মামলায় ভারত সরকার হয়ে তিনি করতে পারেন, বা হাইকোর্টেও যেটা বলা হাইকোর্টেও তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে তিনি সওয়াল করতে পারেন। টু ডিসচার্জ দ্য ফাংশন কনফার্ড অন হিম অর হার বাই কনস্টিটিউশন অফ এনি ল। তাহলে পয়েন্টগুলো তোমাদের রাষ্ট্রপতি বা সংবিধান কর্তৃক যে কোনো তিনি দায়িত্ব তিনি পালন করেন। ক্লিয়ার বলতে পারলাম? তাহলে পয়েন্ট নাম্বার কি? তিনি সুপ্রিম কোর্টে তিনি ভারত সরকারের সওয়াল করতে পারেন, তিনি হাইকোর্টে ভারত সরকার হয়ে তিনি হয়ে কিন্তু বলছি সওয়াল করতে বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রতিটা পয়েন্ট কিন্তু এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইটা তোমাদের পয়েন্টগুলো জানতে হবে, ঠিক আছে? হাতে খুব কম সময়, তো দেখো আজকে কতটা বাজে দেখি, কটা বাজে এখন, হাতে আর বেশি সময়ও নাই, হাতে এখনো 10 মিনিট আছে। চলো, রাইট অ্যান্ড লিমিটেশন খুব গুরুত্বপূর্ণ, রাইট অ্যান্ড লিমিটেশন। দেখো এবার কিছু রাইটও যেটা বলবো আর কিছুটা লিমিটেশনটাও জানতে হবে। দেখো ফার্স্ট অফ অল তোমাদের মনে রাখতে হবে সি অর হি, মানে আমি তোদের বললাম ফিমেলের ক্ষেত্রে সি আর মেলের ক্ষেত্রে হি হ্যাজ দ্য রাইট টু স্পিক অ্যান্ড টু টেক পার্ট ইন দ্য প্রসেস অফ বোথ দ্য হাউস অফ পার্লামেন্ট। তাহলে কি বললাম? তিনি যে কোনো দেখো কোর্টের কথা বলছি না, ভারতবর্ষের যে কোনো পার্লামেন্টের অধিবেশনে তিনি পার্টিসিপেট করতে পারেন। সি অর হি হ্যাজ দ্য রাইট টু স্পিক অ্যান্ড টু টেক পার্ট ইন দ্য প্রসিডিং অফ দ্য বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট। ওকে, ক্লিয়ার? অর দেয়ার জয়েন্ট সিটিং, যখন যৌথ অধিবেশন, তুমি জানো যৌথ অধিবেশন কল তোমার ডাকে আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি তিনি থাকবেন, তিনি ভারতবর্ষের যে কোনো অধিবেশনে তিনি পার্টিসিপেট করতে পারেন, যৌথ অধিবেশনেও তিনি পার্টিসিপেট করতে পারেন, এনি কমিটি অফ দ্য পার্লামেন্ট, বাট তিনি যে কোনো থাকতে পারবেন তার হাতে উইদাউট এ রাইট টু ভোট। এগুলো তোমাদের জানতে হবে, দেখি কতটা আছে, কারণ দেখো অনেকটা তোমাদের জানতে হবে। এগুলো কালকের পার্ট 2-তে আমি আলোচনা করবো, তারপর আমি অ্যাডভোকেট জেনারেলের আমরা শুরু করব। তো এবার আমি তোমাদের কিছু কথা বলি, যদি টাইম থাকে তো আমরা বিস্তারিত আবার পরে আলোচনা করব। মোটামুটি তোমরা দেখো এটা কালকেরই আলোচনা করব, বাট তার আগে তোমাদের যে কথাটা বলা, চলো যদি টাইম থেকে আমরা আলোচনা করব। আচ্ছা দেখো আমি তোমাদের একটা কথা বলি, ইউটিউবে যারা ক্লাস শুনছো, ইউটিউব ফ্যামিলি, অবশ্যই করে তোমরা কিন্তু টেক্সট বই পড়ো, আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করে অবশ্যই আগামীকাল রাত 9টার ক্লাসে কিন্তু তোমরা চলে এসো। মানে তোমরা আজ রাত 9টায়, অ্যাকচুয়ালি আজ রাত 9টা ক্লাসে কিন্তু তোমরা চলে এসো। এই ক্লাসে আমি কি পড়াবো? আজকে ইকোনমিক্স পড়াবো, ঠিক আছে? স্পেশাল ক্লাস, ফ্রি স্পেশাল ক্লাস, আর দেখতেই পাচ্ছ। আচ্ছা আরেকটা কথা, আনএকাডেমি প্লাসে সুখবর তোমাদের জন্য, আনএকাডেমি প্লাসে আমি তোমার জানো, অনেকে জানো যে আমি প্লাসে পড়ে, অনেকে জানো না, তারা অবশ্যই স্পেশাল ক্লাসে আরও বিস্তারিত জানতে পারবে। অক্টোবর মাসে আমি নতুন 3টে কোর্স আনছি। একটা দিল্লি সুলতানেট, পুরো ফুল ফ্লেজ ইনফরমেশন তুমি পাবে, ঠিক আছে? 2 তারিখ থেকে শুরু হচ্ছে। একটা ফিসকাল পলিসি ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার একটা কোর্স আনছি, 9 তারিখ থেকে শুরু হচ্ছে।
আর একটা কোর্স আমি আনছি, ক্যাপসুল কোর্স অন ইন্ডিয়ান পার্লামেন্ট, যেটা আমরা শুরু করবো 19 অক্টোবর। ঠিক আছে, সমস্ত কিছু আমরা এখানে ফুল ফ্লেজ দেখতেই পাচ্ছ কীভাবে নোটস পড়ে। তাহলে এখানে যদি আমি এরকম নোটস দিই, তাহলে ক্লাসে যখন তুমি জয়েন করবে তখন পুরো নোটস কতটা ইনফরমেশান পাবে। তাই তোমাদের বলা, আর লেট না করে, ঠিক আছে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। সিম্পল, তোমাদের সাবস্ক্রাইব যখন করবে, আমি তোমাদের একটা কথাই বলবো, যখন তোমরা সাবস্ক্রাইব করবে তখন সিম্পল তোমরা অরিজিৎ আমার রেফারেল কোড, এই কোডটা ইউজ করবে। যা প্রাইস 1 মান্থ, 3 মান্থস, 6 মান্থস, 12 মান্থস, 24 মান্থস, মানে 2 বছর, তার মধ্যে তুমি 10% ডিসকাউন্ট পাবে, 10% ডিসকাউন্ট পাবে। বুঝতেই পারছো, যা প্রাইস তার উপরে, মোট প্রাইসের উপর। আমি পরের দিন আমি প্রাইসের লিস্টও দেখিয়ে দেবো। তো এইভাবে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, ক্লিয়ার? তো দেখো, এবার আমি তোমাদের কয়েকটা, দেখো হাতে যখন সময় আছে আমি কয়েকটা কথা তোমাদের সাথে আলোচনা করি। দেখো পলিটি থেকে এখান থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে, এবার তোমাদের শোনো। এরকম প্রশ্ন দিল যে হাতে এখন টাইম আছে, আমরা প্রশ্নটা আলোচনা করি, মুখে মুখে শোনো, পারলে খাতা লিখে নাও। দ্য কনসেপ্ট অফ অ্যাটর্নি জেনারেল বা অ্যাডভোকেট জেনারেল, মানে দ্য আইডিয়া অফ অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল হ্যাজ বিন টেকেন ফ্রম, কি অ্যান্সার হবে তোমাদের? হ্যাজ বিন টেকেন ফ্রম ইউকে, ইউনাইটেড কিংডম। এগুলো দেয় কোন দেশ থেকে কি বড় করা। হু ইজ দ্য, এরকম প্রশ্ন দেবে, হু ইজ দ্য লিগাল অ্যাডভাইজার অফ স্টেট গভর্নমেন্ট। তাহলে যদি এটা প্রশ্ন দেয় হু ইজ দ্য লিগাল অ্যাডভাইজার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তখন অ্যাটর্নি, স্টেটের ক্ষেত্রে অ্যাডভোকেট হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, হু ইজ দ্য হাইয়েস্ট লিগাল ল অফিসার ইন্ডিয়ান গভর্নমেন্ট, এরকমও দিতে পারে প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল। হু অ্যাপয়েন্ট দ্য অ্যাটর্নি জেনারেল, তো একদম কারেক্ট অ্যান্সার, এক্ষুনি আমরা আলোচনা করেছি, কে অ্যাপয়েন্ট করেন। পরীক্ষার সময় যদি এরকমও তোমার যদি প্রশ্ন দেয়, তখন তুমি লিখবে কি বলো, লিখবে প্রেসিডেন্ট। খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলোই কিন্তু তোমাকে পরীক্ষার সময় দেবে। ঠিক আছে, প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল ইজ অ্যাপয়েন্টমেন্ট বাই প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ গভর্নমেন্ট। ঠিক আছে, তো এগুলো পরীক্ষা দেবে। ঠিক আছে, ধরো তোমাকে পরীক্ষার প্রশ্ন দিল হুইচ আর্টিকেল ইজ রিলেটেড উইথ অ্যাটর্নি জেনারেল 76। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষায় দিল। ঠিক আছে, যদি পরীক্ষা দেয় এজ, এটা এখানে লেখা নেই, তোমরা অবশ্যই প্লাস কোর্সে পেয়ে যাবে, 65 মনে রাখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ অ্যাটর্নি জেনারেল? 65 হলো অ্যাটর্নি জেনারেল রিটায়ারমেন্ট এজ। আর যদি বলে টেনিওর, 6 ইয়ার্স, এটা কিন্তু পরীক্ষার সময় দেবে। আর যদি তোমাদের স্টেটের দেয় 62। দেখো তোমরা কীভাবে মনে রাখবে, একটু মনে রাখার এই প্রসেস তোমাদের বলে দিই। সুপ্রিম কোর্টে কত তোমরা জানো, 65, হাইকোর্টের 62, অ্যাটর্নি জেনারেল কোয়ালিফিকেশন সুপ্রিম কোর্টের জাজের মতো, হাইকোর্টের জাজের মতো অ্যাডভোকেট জেনারেল, ওখানে কিন্তু হবে, কিন্তু ওখানে যদি 65, এখানে 62, এইভাবে তুমি মনে রাখতে পারো। মনে রাখার এগুলো উপায়, সহজ উপায়। তাহলে টেনিও যদি 65, আরেক বলবে 6 ইয়ার্স। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে। এবং আরও আগে নেক্সট দিন আমরা আলোচনা করব, এই ফাংশনটা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো তোমাদের একটা কথা বলি, যদি কারো যদি কোনো কোয়েশ্চেনও যদি তোমাদের থাকে, অবশ্যই করে তোমরা আমাকে বলবে। তাহলে এই নোটস, এই পার্টটা নেই, পারলে খাতায় লিখে দাও। যদি বলো তার এজ কত বছর, হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ অ্যাটর্নি জেনারেল, তুমি লিখবে 65। যদি পরীক্ষার প্রশ্ন দেয় যে ধরো এরকম প্রশ্ন দিল, হোয়াট ইজ দ্য নর্মাল টেনিওর অফ অ্যাটর্নি জেনারেল? 6 ইয়ার্স। এগুলো তোমাদের মনে রাখতে হবে। হুইচ পার্ট ইজ রিলেটেড উইথ, তো 5। এবার যদি তোমাকে পরীক্ষার প্রশ্ন দেয় দ্য স্যালারি কোথেকে ড্র করে, অবশ্যই অ্যাটর্নি জেনারেল স্যালারি আছে। স্যার কনসিডারেড ফান্ড অফ দ্য স্টেট, এই ইন্ডিয়া, কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া, CFI। অ্যাডভোকেট জেনারেল অপোজিট, কনসিডারেড ফান্ড অফ দ্য কনসার্ন স্টেট। তিনি যে রাজ্যের তিনি অ্যাডভোকেট জেনারেল, সেই রাজ্য তাকে স্যালারি দেবেন। পেনশন ও সেম টু দেম, পেনশন ড্র করে কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া, অ্যাটর্নি অ্যাডভোকেট হবে স্টেট। এইভাবেই তো তোমাদের পড়তে হবে। তাহলে এই পয়েন্টগুলো তোমাদের 65
এজ 65, আর এটা মনে রাখতে হবে 6, অ্যাডভোকেট 62। এগুলো 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 কিন্তু পরীক্ষার সময় তোমাদের দেবে কিন্তু। ক্লিয়ার? বুঝতে পারলে? 6। আর হুইচ পার্ট বুঝতে পারলে, কোন আর্টিকেলে বুঝতে পারলে, কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে, এইটাই মনে রাখবে, দুটো কিন্তু এক। অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, যদি বলে আইডিয়া ইউকে। যদি বলে থাকে, যদি প্রশ্ন দেয় যে অ্যাটর্নি জেনারেল প্রশ্ন দিল যে স্যালারি, তখন তুমি লিখলে পেনশন, স্যালারি, সমস্ত কিছু তিনি কিন্তু মানে তিনি উইথড্র করেন প্রত্যেকে কনসুলেট ফান্ড অফ দ্য ইন্ডিয়া। আবার অ্যাডভোকেট জেনারেল কনসুলেট ফান্ড অফ স্টেট। এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। তো হাতে একদম সময় নেই, তো অবশ্যই করে তোমাদের যদি ক্লাস ভালো লাগে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করবে। যদি তোমাদের কোনো সাজেশন থাকে তো অবশ্যই করে তোমরা আমাকে বলতে পারো, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল বেসিক যা ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, আশা করি তোমরা একদম বেসিক ফান্ডামেন্টাল ইনফরমেশন পেয়ে গেছো। পরের দিন অ্যাডভোকেট জেনারেল পড়াবো, অবশ্যই করে তোমরা কিন্তু ক্লাসে চলে এসো। আর অবশ্যই তোমরা এই নোটসগুলো পেয়ে যাবে। আর আর আগামীকাল অবশ্যই মানে আজ তোমরা অবশ্যই করে রাত 9টা ক্লাসে চলে যেত। ডেলি আমার রাত 9টায় ক্লাস হয়, ঠিক আছে? 9টা থেকে 10টা। আর অবশ্যই ক্লাসটি তুমি বন্ধু বান্ধবদের শেয়ার করো। কেমন লাগলো ক্লাস অবশ্যই করে তোমাদের ফিডব্যাক জানাবে, ঠিক আছে? এই অবধি রইল। আর কি বলবো, আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, কালকে আর যারা ক্লাসে জয়েন করবে একটাই দেখা হচ্ছে। আর যারা স্পেশাল ক্লাস করছো তারা রাত 9টা ক্লাসে চলে এসো। থ্যাংক ইউ ফর ডিসকাশন। গুড নাইট।